ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের যে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সেই বিদ্যুৎ কেন্দ্রের যে কাঁচামাল কয়লা আমরা বিদেশ থেকে আমদানি করে থাকি, সেই কয়লা আমদানি এবার করতে যেয়ে সরকার সেখানে অনেক বড় বড় পাথরখণ্ড পেয়েছে এবং কয়লাগুলি হচ্ছে ভেজা ছিল, যেগুলি আসলে বিদ্যুৎ কেন্দ্র চালানোর মতো উপযোগী না। এই কয়লা কারা ইনপুট করলো, কিভাবে আসলো এবং সরকার এটা কিভাবে ডিটেক্ট করলো এবং এর প্রেক্ষিতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, এই বিষয়ে টিভিএসে আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার হচ্ছে সাজ্জাদ হোসেন। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। সাজ্জাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার আজকে যে স্টোরিটা, যে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে অনেক কয়লার জায়গায় অনেক বড় বড় পাথরখণ্ড আসছে এবং এক একটা পাথরের ওজন 30 কেজিও আছে, এটা আসলে কিভাবে সম্ভব হলো বা কারা আনলো এটা? এক্স্যাক্টলি, সেটা হচ্ছে আমাদের যে মাতারবাড়ি 1200 মেগাওয়াট কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট, আলট্রা সুপার ক্রিটিক্যাল, ওই পাওয়ার প্ল্যান্টটার জন্য আপনার এই বছরের 17ই মার্চ একটা কনসাইনমেন্ট আসছে ইন্দোনেশিয়া থেকে। এটা আনছে হচ্ছে বাংলাদেশের ম্যাগনা গ্রুপ, তার একটা সাবসিডিয়ারি আপনার ইউনিক সিমেন্ট আপনার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আর হচ্ছে ইন্ডিয়ান যে আদিত্য বিল্ডার আরেকটা হচ্ছে সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হচ্ছে আদিত্য বিল্ডার ট্রেডিং আপনার পিটি সিঙ্গাপুরের। তারা জয়েন্ট ভেঞ্চারে আপনার 1 বছরের কন্ট্রাক্টের আওতায় আপনার মাতারবাড়িতে আপনার এই কয়লা সাপ্লাই দিচ্ছিল। তো এই কনসাইনমেন্ট হচ্ছে 11th শিপমেন্ট, আপনার 11th শিপমেন্ট। এর আগে তারা 10টা শিপমেন্ট দিয়ে 10টা শিপে করে তারা কয়লা সাপ্লাই দিয়েছে। 11th শিপমেন্ট যখন আসছে আপনার যেমনটা বলছিলাম 17ই মার্চ, ওখানে দেখা গেল যে যখন কয়লাটা যখন শিপ থেকে যখন আনলোড করা হচ্ছিল, তখন আপনার এই সিপিজিসিএল কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, এটার অধীনেই হচ্ছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রটা চলে। ওখানে কোল রিসিভিং একটা কমিটি করা হয়। যখন একটা কনসাইনমেন্ট আসে, সেটাকে রিসিভ করার জন্য একটা কোল রিসিভিং কমিটি করা হয়। সেই কমিটি যখন আপনার শিপ থেকে কয়লা আপনার আনলোড করছে, তখন দেখা গেল যে বিশাল বিশাল সাইজের আপনার পাথর পাওয়া যাচ্ছে। এই পাথরগুলার আপনার কিছু কিছু পাথরের সাইজ ইভেন 30 কেজি পর্যন্ত। আমি যদি আপনাকে একটু বলি, শুধু পাথর না, এই কয়লার সাথে আপনার আরও কি আসছে, সেটা হচ্ছে কয়লাগুলো এক্সেসিভ আপনার এই কয়লাতে প্রচুর পরিমাণে পানি ছিল, মানে পানি মেশানো, হ্যাঁ পানি মেশানো, ওজন বাড়ানোর জন্য। তারপর হচ্ছে মাটি ছিল, মাটি। আর হচ্ছে আরও অন্যান্য একটা রেডিশ মেটেরিয়াল, যেটাকে কয়লার বাইরে অন্যান্য যেসব মেটেরিয়ালগুলো থাকে ইনক্লুডিং পাথর, শুধু এগুলোকে বলা হয় ফরেন মেটেরিয়াল। এটা যখন আনলোডিং করছিল আপনার এই মাতারবাড়ি জেটিতে, কনভেয়ার বেল্টে যখন দিল, দেখা গেল যে আপনার কনভেয়ার বেল্ট স্টাক হয়ে যাচ্ছে, এটা চলতেছে না। কারণ হচ্ছে এক্সেসিভ ওয়াটার কন্টেন্ট, তারপর হচ্ছে এই যে মাটি এবং হচ্ছে পাথরের কারণে। তখন তারা বাধ্য হয়ে আপনার ওই অবস্থায় ওই দিনে 2 দিন আপনার আনলোড করার পর তারা বাধ্য হয়ে এটা আপনার আনলোডিং প্রসেসটা স্টপ করতে বাধ্য হলো। এখানে আপনার কাছে একটু জানতে চাবো যে এই শিপে বা এই চালানে কি পরিমাণ কয়লা আসছিল এবং কি পরিমাণ আনলোড হয়েছে? আচ্ছা, এক্স্যাক্টলি, সেটা এই প্রত্যেকটা শিপমেন্ট অন অ্যান অ্যাভারেজ আপনার 60,000 থেকে 65,000 মেট্রিক টন পর্যন্ত ক্যাপাসিটি থাকে। এই 11 শিপমেন্টের ক্যাপাসিটি ছিল হচ্ছে 63,300 মেট্রিক টন। এর মধ্যে 17 তারিখ আসার পর এটা যখন আপনার মাতারবাড়ি জেটিতে আপনার ডকিং করে, আপনার যে জেটি আছে সেই জেটির প্রত্যেক দিন আপনার আনলোডিং ক্যাপাসিটি হচ্ছে 30,000 মেট্রিক টন। আপনি খেয়াল করে দেখেন, 2 দিনে এই জেটিতে কনভেয়ার বেল্ট দিয়ে শুধুমাত্র 22,000 সামথিং মেট্রিক টন আনলোড করতে পেরেছে। কারণ কি? কারণ হচ্ছে বারবার আপনার কনভেয়ার বেল্ট স্টাক হয়ে যাচ্ছিল। তো তখন আপনার এই যে কোল্ড রিসিভিং কমিটি চিন্তা করছে, যে বলে যে এখানে এত বেশি আপনার এই যে ফরেন মেটেরিয়াল, পাথর, তারপর হচ্ছে মাটি, পানি, বলে যে এগুলো তো আসলে ইউজেবল না আপনার পাওয়ার প্ল্যান্টের জন্য। তখন তারা ইনস্ট্যান্টলি হচ্ছে পাওয়ার প্ল্যান্টের অথরিটি, কোল্ড রিসিভিং অথরিটি আপনার ইয়াকে জানালো, কমিটি সিপিজিসিএলকে। সিপিজিসিএল অ্যাকর্ডিং টু দিয়ার রিপোর্ট এটা ইয়াকে আপনার এই ম্যাগনা গ্রুপ এবং হচ্ছে আদিত্য বিল্ডারকে জানালো, তাদের কনসোর্টিয়াম সাপ্লায়ারকে। তখন সাপ্লায়ার গিয়ে তারা যে দেখলো যে না, আসলে ওরা যে কোল্ড রিসিভিং কমিটি যে রিপোর্টটা দিয়েছে, এখানে যে ফরেন মেটেরিয়াল, এক্সেসিভ প্রেজেন্স অফ ফরেন মেটেরিয়ালস, সেটা সত্যতা আপনার সাপ্লায়ার নিশ্চিত করেছে। তারপরে
তারপর হচ্ছে আপনার এই যে সিপিজিসিএল যে ডিসিশনটা দিয়েছে, বলে যে এটা আপনারা মাতারবাড়ির জেটি থেকে যে জেটিতে এটা আনলোডিং হচ্ছিল, বলে যে এটা আনডকিং করে আপনারা অন্য জায়গায় নিয়ে যান। এটা এই অবস্থা, এরকম কোল আসলে আনলোড করা যাবে না, পাওয়ার প্ল্যান্টে ইউজ করা যাবে না। এই হচ্ছে ঘটনা। এখন আপনার কাছে জানতে চাবো যে মেঘনা গ্রুপ কি বলছে, যে এটা কি আসলে তাদের অজান্তে একটা ভুল, নাকি এটা তাদের ইচ্ছাকৃত, বা সাপ্লায়ার ইন্দোনেশিয়ার মেন কোম্পানি এদেরকে হচ্ছে ধোকা দিয়েছে কিনা, বা মেঘনা গ্রুপের আসলে ভাষণটা কি? আচ্ছা, এটা তো পরে আপনার এটা যখন 21শে মার্চ আপনার সিপিজিসিএল ফরমালি চিঠি দিয়ে আপনার সাপ্লায়ারকে জানালো, তখন ওই চিঠির একটা কপি আমরা পাই, আমরা অ্যাকর্ডিংলি রিপোর্ট করি। তারপর সাপ্লায়ারের একটা টিম ওখানে গিয়ে তারা দেখলো যে, বলে যে এটা এই অবস্থা কেন। তারপর যখন একটা তদন্ত কমিটি করা হলো, সেটা হচ্ছে পাওয়ার ডিভিশনের আপনার জয়েন্ট সেক্রেটারি সানাউল হক, ডেভেলপমেন্ট 1-এর ওনার নেতৃত্বে আরও 2জন মেম্বার, মোট 3 সদস্য বিশিষ্ট সেই কমিটি, প্রুভ কমিটি আপনার সিপিজিসিএল অফিসিয়াল অ্যাট দ্য সেম টাইম হচ্ছে সাপ্লায়ারদের নিয়ে বসছে। যেমনটা আপনি জিজ্ঞেস করছিলেন, আসলে এটা কি মেঘনা গ্রুপ জানতো না, নাকি যারা খনি থেকে, ইন্দোনেশিয়ান খনি থেকে যেটা যারা সাপ্লাই দিছে তারা ডেলিভারেটলি, এই প্রশ্নটা করছে। বলে যে আপনার কয়লা এক্সেসিভ ওয়াটার কেন। তখন সাপ্লায়ারের পক্ষ থেকে যে ডিফেন্স ছিল, বলে যে কোল যখন মাইন থেকে আপনার লোড হচ্ছিল, মাইন থেকে যখন লোডিং পোর্টে আসছে, তখন ইন্দোনেশিয়াতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ওই বৃষ্টির প্রভাবে হচ্ছে কয়লাতে এক্সেসিভ ওয়াটার প্রেজেন্সটা। আর যখন জিজ্ঞেস করলো যেখানে বড় বড় পাথর কেন এবং অন্যান্য ফরেন মেটেরিয়াল কেন, তখন তারা ওখানে কোনো সদুত্তর দিতে পারে নাই। যে প্রুফ রিপোর্টে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে, হ্যাঁ আমরা ফিউচারে যে কনসাইনমেন্টগুলো আছে আমরা নিশ্চিত করব যে ওখানে যাতে এই বিষয়গুলো না থাকে। দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি দে সেড। আচ্ছা, এখন তাহলে তো ধরুন যে একটা চালানের কয়লা হচ্ছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র পেল না, তো তাহলে কি আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রের প্রোডাকশন কি কন্টিনিউ থাকবে, নাকি কয়লার অভাবে এটা অফ হয়ে যাওয়ার আশঙ্কা আছে, লোডশেডিং বাড়ার আশঙ্কা আছে কিনা এটার কারণে? না, এটা তো আসলে যে আপনার এই মার্চের ঘটনা, তখন এই যে এই 11 শিপমেন্ট যখন ইনস্ট্যান্টলি যখন রিজেক্ট করলো, যদিও বা আপনার বেশ কিছু কন্ডিশন দিয়ে এটা আবার রিসিভ করা হয়েছে। তার মধ্যে কন্ডিশনগুলো আমি আপনার প্রশ্নে আসছি। তার মধ্যে কন্ডিশনগুলো হচ্ছে পাথরগুলো সেপারেট করার নির্দেশ দিয়েছে, সেটা হচ্ছে সাপ্লায়ারের ওন এক্সপেন্সে। তারপর হচ্ছে আপনার যেসব অন্যান্য যেসব ফরেন মেটেরিয়ালগুলো সেগুলোকে আলাদা করে এই কয়লায় যে এক্সেসিভ ওয়াটার সেটাকে একটা পরিমাপ করে একটা সিস্টেমের ভিতর দিয়ে কি পরিমাণ পানির অস্তিত্ব আছে সেটাকে বাদ দিয়ে আসল কয়লা ওভারঅল হচ্ছে ইউজেবল কোল এবং আনইউজেবল কোল সেপারেট করে যেটা ইউজেবল কোল সেটা নিবে। যেটা আপনি বলছিলেন, আপনার কি বলছিলেন যে আপনার বলছিলাম যে এতে বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, এই কনসাইনমেন্টের পরে যেটা আসছে সেটা আবার কোনো সমস্যা ছিল না, সেটা আবার একদম পিওর, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যতটুকু জানি এবং সিপিজিসিএল আমাকে যেটা বলেছে, এটা তো 11 শিপমেন্ট, 12 শিপমেন্টটা আসার 2-3 দিন একটু দেরি হয়ে গেছে, হাইয়েস্ট 2-3 দিন। হ্যাঁ, 2-3 দিনের কারণে, কয়লা সংকটের কারণে ওইটা ছিল তখন দ্যাট টাইম আপনার মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট আপনার ফুল ক্যাপাসিটি দিয়ে চলছিল। তখন যেহেতু আপনার ওই ব্যাকআপ শিপমেন্টটা একটু দেরি হয়ে গেছে 2-3 দিন, তখন স্বাভাবিকভাবেই আপনার পাওয়ার প্রোডাকশনটা একটু কমেছে। পরে এয়ারপোর্ট থেকে আপনার বিপিডিপির যে ডিমান্ড অনুযায়ী আপনার, যেহেতু এরপরে কোল সাপ্লাই স্বাভাবিক হয়ে গেছে, তারা বিপিডিপির ডিমান্ড অনুযায়ী আপনার জেনারেশন করতে পারছে। আপনার কাছে আমার লাস্ট কোশ্চেন, যে মেঘনা গ্রুপ বা যারা সাপ্লায়ার, তো তারা হচ্ছে প্রুফ কমিটির কাছে একটা ব্যাখ্যা দিছে যে বৃষ্টি হয়েছে ওখানে, বা আর এই যে কয়লা কেন, এই পাথর কেন, কাদামাটি কেন, এটার হয়তো তারা ব্যাখ্যা দিতে পারে না। এখন সরকারের দিক থেকে এর পরবর্তী অ্যাকশন কি, ওটা কি ওখানেই শেষ, নাকি সরকার এটার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নিবে সরবরাহকারীদের বিরুদ্ধে, বা কোনো কিছু আছে কিনা সরকারের দিক থেকে? হ্যাঁ, এই যে আমরা যে রিপোর্টটা করলাম, এই রিপোর্টে আসলে যেহেতু চিফ এক্সিকিউটিভ অফ দ্য মিনিস্ট্রি আলটিমেটলি অ্যাডভাইজার, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার আপনারা তো বেশ কিছু কন্ডিশন দিয়ে এটা কয়লাটা নিলেন, কিন্তু ওরা যে আপনাদের ব্রিচ অফ কন্ট্রাক্ট, যে ট্রাস্ট এবং কন্ট্রাক্টে ব্রিচ করলো, এটার জন্য কোনো মনিটারি পেনাল্টি আপনারা করেছেন কিনা। তখন উনি আমাকে যেটা বলে যে ওদেরকে তো আমরা আসলে যে এই যে কয়লা থেকে পাথর সেপারেট করা, তারপর হচ্ছে এই শিপটা কিন্তু আপনার আউটার অ্যাঙ্করে যে স্ট্যান্ডে অনেক দিন ছিল, এই কারণে বেশ মোটা অঙ্কের একটা পেনাল্টি দিয়ে আপনার দেওয়া লাগছে, সেটাও আবার হচ্ছে সাপ্লায়ার দিয়েছে।
যখন জিজ্ঞেস করলাম যে মনিটারি পেনাল্টি আপনারা ইম্পোজ করেছেন কিনা অথবা না করলে করার প্ল্যান আছে কিনা, তখন উনি আমাকে ক্যাটাগরিক্যালি যেটা বললো যে হ্যাঁ আমি প্রুফ রিপোর্টের ব্যাপারে আমি জানি, কিন্তু এখন আমার ডেস্কে আসে নাই, যদিও বা আপনার মার্চ থেকে এখন পর্যন্ত অগাস্টে বেশ কিছু সময় চলে গেছে। তো আমাকে যেটা বললো যে এটা যদি আমার ডেস্কে আসে আমি দেখে দেন আমরা হচ্ছে কোনো ফাইন টাইন ভবিষ্যতে করা যায় কিনা, উইদিন কন্ট্রাক্ট কি আছে সেটা আমরা এক্সপ্লোর করবো। দিস ইজ হোয়াট হি সেড। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা সাজ্জাদের কাছ থেকে বিস্তারিত জানলাম। আমাদের এই শো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।